প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হলো টেলিপ্রেসক্রিপশন। আপনারা জানেন যে টেলিপ্রেসক্রিপশন চ্যানেলের একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, আজ বিশ্ব মা দিবস। আজকের এই দিবসে আমাদের অনুষ্ঠানে আমরা স্বভাবতই একজন মাকে অতিথি হিসেবে এনেছি, এবং যিনি শুধু মাই নন, পাশাপাশি অনাগত মাতৃত্ব তথা ভবিষ্যতে যারা মা হবেন তাদের পরিচর্যা করে থাকেন। আসুন পরিচিত হই। ডাক্তার ফাহমিদা নাজ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং কমফোর্ট নার্সিং হোমে উনি এই বিষয়ে মায়েদের বিভিন্ন দেখভালের কাজটা করে থাকেন। ডাক্তার ফাহমিদা নাজ, আপনাকে চ্যানেল স্টুডিওতে স্বাগতম। হ্যাঁ, ধন্যবাদ সচল ভাই। দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন। তার আগে বলছি আজকের বিষয়টা, যেহেতু মা দিবস এবং নিরাপদ মাতৃত্বের জন্য একজন নারীকে কিন্তু নানান চড়াই উতরাই পেরোতে হয়। আজকে আমরা সেই নিরাপদ মাতৃত্বের জন্য কি কি করণীয় আছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। আপনাদের ফোনের অপেক্ষা রইলাম, ততক্ষণ আমরা আজকের বিষয়ে কিছুটা আলোচনা করছি। ডাক্তার ফাহমিদা নাজ, আমরা জানি যে মা হওয়ার জন্য একজন নারীকে কিন্তু নানা রকম বিষয় আছে যেগুলো অনেক সময় অনেক কঠিন, সেই বিষয়গুলো। তো এক্ষেত্রে মা হওয়া বিষয়টা খুব সহজ কিছু না। এই জন্যই আসলে মা প্রত্যেকের জীবনেই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো নিরাপদ মাতৃত্বের জন্য একটা পরিবারের বা সমাজের কি কি করা উচিত, বা একজন মা যদি নিজে চিন্তা করেন যে ভবিষ্যতে উনি মা হবেন, সেজন্য ওনার মানসিক শারীরিক যাবতীয় প্রস্তুতির বিষয়টা আমি একটু শুনতে চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ সজল আশফাক ভাই। তো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা যেটা বলে থাকি, মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স হচ্ছে 18 বছর, আর সন্তান ধারণের বয়স 20 বছর। তো একজন মেয়ে, প্রতিটা মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে সে ভবিষ্যতে মা হবে, এবং প্রকৃতিগতভাবেই কিন্তু মেয়েরা ওইভাবেই তৈরি হয় ভবিষ্যতে মা হওয়ার জন্য। তো এটা যে খুব কঠিন কিছু তাও না, আবার অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে কঠিন হয়ে যায়, বিভিন্ন রিস্ক ফ্যাক্টরের কারণে কঠিন হয়ে যায়। অনেক সময় তো মায়ের জীবন আশঙ্কাপূর্ণ হয়ে পড়ে। সেটাই। তো একজন মা হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যদি কেউ চিন্তা ভাবনা করে মা হওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে 20 বছরের পরে, 20 থেকে 35 বছর, এটা হলো মা হওয়ার জন্য সবচেয়ে সেফ পিরিয়ড। আচ্ছা, নিরাপদ একটা বয়স। হ্যাঁ, নিরাপদ বয়স হচ্ছে 20 থেকে 35 বছর। এছাড়া আপনি বলছিলেন যে মানসিকভাবেই একটা প্রস্তুতি থাকে, কিন্তু কোনো দম্পতি যদি ভাবেন যে তারা সন্তান নেবেন, সেক্ষেত্রে গর্ভধারণের আগেই কি কি জিনিস পর্যবেক্ষণ করা উচিত, বা কোনো পরীক্ষা নিরীক্ষা আছে কিনা সেগুলো দেখে নেওয়া উচিত? আচ্ছা, কোনো দম্পতি যদি আগে থেকে চিন্তা করে যে আমরা সন্তান নিব, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে চাই, তাহলে যেটা করতে হবে, মায়ের ব্লাড গ্রুপটা চেক করে নিতে পারে। ব্লাড গ্রুপ পজিটিভ না নেগেটিভ এটা দেখে নিতে পারে। আর হচ্ছে মায়ের ফ্যামিলি হিস্ট্রিতে যদি ডায়াবেটিস থাকে, তাহলে অবশ্যই ডায়াবেটিসটা চেক করে নেওয়া উচিত, মায়ের ডায়াবেটিস আছে কিনা। তারপর ব্লাড প্রেশার যদি থাকে ফ্যামিলি হিস্ট্রিতে, তাহলে ব্লাড প্রেশারটা চেক করে নিতে পারে। আরেকটা যেটা, এটা সচরাচর হয় না, তারপরও যাদের ফ্যামিলিতে ব্লাড রিলেটেড কোনো সমস্যা থাকে, যেমন থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, হ্যাঁ, রক্তের বিভিন্ন রোগ যদি থাকে কারো ফ্যামিলিতে, মায়ের ফ্যামিলিতেই হোক বা বাবার ফ্যামিলিতেই হোক, তাহলে কিন্তু মা বাবা দুজনই একটু আগে কিছু চেক আপ করে নিতে পারে যে তাদের ব্লাডে, তাদের ফ্যামিলিতে আছে ঠিক কথা, কিন্তু তাদের আছে কিনা, তারা কি মাইনরলি এফেক্টেড না মেজরলি এফেক্টেড না, কি কোনোভাবে এফেক্টেড না, তাহলে এটা একটু চেক করে নিতে পারে যে ভবিষ্যতের সন্তানের এটা এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, এই আগে এই কয়টা পরীক্ষা করে নিতে পারে। আপনি আরেকটা কথা বলছিলেন যে রক্তের গ্রুপের কথা বলছিলেন, তো রক্তের গ্রুপটা বা হিমোগ্লোবিনটা কেন খুব গুরুত্বপূর্ণ সেটা আমি শুনবো। তার আগে একটা ফোন আছে, আমরা একটা ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি ভাই, আমি ম্যামকে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, বলুন। আমার বিয়ে হচ্ছে তো 10 মাস। জি। তারপরে আমি এমনি ব্লাড পরীক্ষা, তারপর আলট্রাসাউন্ড, ইউরিন সবকিছু টেস্ট করেছি, বেবি কনসেপ্ট হচ্ছে না এখনো।
আর আচ্ছা। এমনি ডাক্তার দেখানোর পর ডাক্তার 14 ট্যাবলেট দিয়েছিল 1 মাস খাওয়ার জন্য, ওগুলা খাইছি। জি আমার এখনো মানে বেবি কনসেপ্ট হচ্ছে না, কি কারণে সেটা জানতে আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার ফোনের জন্য। আচ্ছা, এটাও ধন্যবাদ। একটা সমস্যা যে মা হতে চাচ্ছেন কিন্তু আচ্ছা, ওনার মাতৃত্ব আসছে না। হ্যাঁ, ওনার বয়সটা কত এটা বলেন নাই। আচ্ছা, যাই হোক, আমরা ধরে নিলাম যে হয়তো average একটা বয়স রিসেন্টলি 20, ম্যারিড। 22 আচ্ছা, এখন 10 মাস বিয়ে হয়েছে। আমরা কিন্তু আসলে এখন যেটা আমাদের কাছেও যেভাবে রোগীরা আসে যে আমরা 6 মাস ধরে ট্রাই করছি, হচ্ছে না। অনেকে আসে যে 3 মাস ট্রাই করে, যে 3 মাস ধরে ট্রাই করছি, প্রেগন্যান্সি আসছে না। আমাদের কিন্তু একটা গাইডলাইন আছে, 1 বছর ট্রাই করার পরে যদি তার প্রেগন্যান্সি না আসে, তাহলে আমরা বলবো যে সে তাহলে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা কিছু দরকার। পরীক্ষা নিরীক্ষা করতে হবে বা তাকে কিছু খোঁজখবর নিতে হবে, সমস্যা আছে কিনা। কিছু ওষুধ খেতে হবে, কিন্তু তাকে তো একটু সময় দিতে হবে। মানে সে যদি মানসিকভাবেও বেশি থাকে, অ্যানশাস থাকে যে প্রেগন্যান্ট হতেই হবে, তাহলেও কিন্তু তার কিছু হরমোন এগুলো কিন্তু একটু এলোমেলো সিক্রেশনে হয়ে যায়। একটু এফেক্টেড হয়। তাহলে তাকে একটু রিল্যাক্সড ওয়েতেই 1 বছর আগে ট্রাই করতে হবে প্রেগন্যান্সি আসে কিনা। কিন্তু আমরা এখন অনেককেই দেখি যে 3 মাস হওয়ার পরেই Frosty চলে হয়ে আসে। যাচ্ছেন একটু, হ্যাঁ। 3 মাস ধরে ট্রাই করছি, হচ্ছে না। আচ্ছা, 1 বছর কিন্তু এটা নিয়ম, 6 মাস থেকে 1 বছর ট্রাই করতে হবে। তারপর যদি প্রেগন্যান্সি না আসে, তাহলে তো কিছু পরীক্ষা একজন স্ত্রী রোগ আসলে উনি বিশেষজ্ঞের অপেক্ষা করবেন, তারপরে যদি না হয় একজন স্ত্রী উনি রোগ 10 মাস অপেক্ষা করেছে, তো আর 2 মাস অপেক্ষা করুক। যদি এর মধ্যে প্রেগন্যান্সি না আসে, তাহলে একজন তার কাছাকাছি যিনি স্ত্রী রোগ বিশেষজ্ঞ আছেন, পরামর্শ নিতে পারেন। হ্যাঁ, একটু পরামর্শ নিতে জি, পারেন, বা ধন্যবাদ। কিভাবে সে প্রেগন্যান্সি ট্রাই করবে, হ্যাঁ, সেই এগুলো, বইটাও হ্যাঁ, জানা হ্যাঁ, দরকার হ্যাঁ, আছে। হ্যাঁ, এটা। আচ্ছা, আরো একজন দর্শক আছেন, দেখি কে আছেন। হ্যালো, কে আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমার ওয়াইফের এখন 6 মাস চলছে আর কি, প্রেগন্যান্সি। ঠিক আছে? জি। তো এখন এই অবস্থায় ঠিক কি করণীয় আছে জি ওনার জন্য? জি, ধন্যবাদ। আসলে আমরা সেই বিষয়গুলোতে আস্তে আস্তে যাচ্ছিলাম। আচ্ছা। তো উনি 6 মাস হয়ে গেছে, এই অবস্থায় কি করণীয় এটাই আগে শুনি। হ্যাঁ, 6 মাস প্রেগন্যান্সি পিরিয়ডটা কিন্তু আমরা মোটামুটি সেফ টাইম বলি। মানে উনি একটা pregnancy-র নিরাপদ জন্য। অবস্থায় হ্যাঁ, already নিরাপদ, চলে গেছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ একটা নিরাপদ অবস্থায় আছে। প্রথম 3 মাস যেমন একটু রিস্ক থাকে অ্যাবর্শন হচ্ছে কিনা, বা লাস্টের 1 মাস গিয়ে একটু ব্যথা উঠে যাচ্ছে কিনা। 6 মান্থটা মোটামুটি একটু স্টেবল টাইম। তো এই সময় সে তো একজন কাছাকাছি তার স্ত্রী রোগ বিশেষজ্ঞের আন্ডারে আছে, অবশ্যই থাকতে হবে। সে মান্থলি অ্যান্টিনাটাল চেকআপটা অবশ্যই নিতে হবে। তার খাওয়া দাওয়া সে যেভাবে করছে নরমালি খাবে, একটা আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেটটা সে সাথে খাবে। আর ভারী কোনো কাজ করবে না। আমরা যেটা বলি যে যেমন একটু যদি উদাহরণ দিয়ে বলেন, ভারী কি কাজ ধরনের মানে ভারী কাজ? কাপড় ধোয়া। জি, কাপড় ধোয়ার, শহরে তো কল চাপার ব্যাপারটা নেই, কিন্তু গ্রামে গ্রামে দেখা কল যায় যে চাপার কল বিষয়। চাপে, সেটাও করা হ্যাঁ, যাবে না। হ্যাঁ, টিউবওয়েল চাপা। বা ওজন এটা- ক্যারি করা যাবে কিনা? হ্যাঁ, ওজন ক্যারি মানে রান্না বান্না সে করতে পারবে, ঘর গুছানো, রান্না বান্না এগুলো করতে পারবে। কিন্তু একটু ভারী কাজ, গ্রামে যেরকম অনেক বড় বড় ধানের এগুলো এগুলো তুলতে আলগাতে, হয়। হ্যাঁ, খুব ভারী কাজ করবে না, কিন্তু স্বাভাবিকভাবে হাঁটা চলা, রান্না বান্না এগুলো তো করবেই। করবেন। এগুলো তেমন একটা, আর খুব ঝুঁকি মানে খুব জার্কিং হয় এরকম জার্নিটা প্রেগন্যান্সিতে যত অ্যাভয়েড আচ্ছা। করা যায় ততই বেটার। আচ্ছা আচ্ছা, তো এটা তো গেল, আপনি বললেন যে 6 মাসের পরে, তো তার আগে কি করণীয় সেটা শুনবো। আসলে দর্শকরা, আরো দর্শক আছেন আমাদের অপেক্ষায়, দেখি আমার কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা, বলুন। আমি ম্যাডামের সাথে একটু কথা বলতে জি চাচ্ছিলাম। ম্যাডাম শুনছেন, আপনি বলুন। আচ্ছা, আমার এজ হচ্ছে 21। তো আমার ডান সাইডের ওভারিতে একটা এন্ডোমেট্রিয়াম সিস্ট ধরা পড়ছে। তো ডাক্তার আমাকে একটা মেডিসিন মানে দিয়েছে, যেটা হচ্ছে পিল, তার মানে পিরিয়ড বন্ধ রাখার জন্য। কিন্তু আমার পিরিয়ডটা বন্ধ হচ্ছে না, মানে পিলে কাজ হচ্ছে না। তো এখন আমি কি করতে পারি? জি, আচ্ছা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, ধন্যবাদ। উনি একটা স্পেসিফিক একটা হ্যাঁ, রোগের হ্যাঁ, সম্পর্কে হ্যাঁ, বলেছেন। আচ্ছা, এন্ডোমেট্রিয়াল সিস্ট যেটা হয়, এখন কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড করলে টুকটাক ওভারিয়ান সিস্ট কিন্তু দেখাই যায়। কিন্তু এন্ডোমেট্রিয়াল সিস্টে যেটা হয়, ওনার মেনস্ট্রুয়েশনের সময় খুব ব্যথা হবে। তো এরকম যদি ব্যথা হয়, তাহলে হয়তো সেই সিস্টটা এন্ডোমেট্রিয়াল সিস্ট। এখন সেটার কারণে তাকে মেনস্ট্রুয়েশনটা আমরা 3 থেকে 6 মাস বন্ধ রাখা হয়, যাতে মেনস্ট্রুয়েশনটা বন্ধ রাখলে দেখা যায় যে ওই সিস্টের সাইজটাও ছোট হয়ে আসছে। তো সেক্ষেত্রে যদি পিলে কাজ না হয়, সবচেয়ে সোজা পদ্ধতি হচ্ছে সে এক নাগাড়ে 6 মাস পিল খাবে। আচ্ছা, যদি আচ্ছা। পিলে যদি কাজ না হয়, তাহলে তো আরো অনেক রকম ট্যাবলেট আছে। হ্যাঁ, এর পরবর্তী ট্যাবলেটটা খেতে হবে। সেটা খেলে উনি কাছাকাছি কোনো স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে দেখা করলে এর পিলে হচ্ছে না, তাহলে আরো অন্য কোনো প্রোজেস্টেরন ওষুধ? ট্যাবলেট আছে, ডেনাজল ট্যাবলেট আছে, এগুলো খেলেই এগুলো খেলে হ্যাঁ, হ্যাঁ, নিয়ন্ত্রণে এগুলো চলে খেলে- আসবে। হ্যাঁ, জি। 6 মাস বন্ধ থাকবে। জি, আরো একজন দর্শক আছেন। হ্যালো, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন।
জি, আমার বিয়ে হয়েছে 8 বছর হয়েছে, জি। কিন্তু এখন মানে বেবি নিতে যাচ্ছি কিন্তু হচ্ছে না। আমি ল্যাপারোস্কোপি করেছি, আমার পেটের সমস্যা ছিল, এখন ভালো হয়ে গেছে, কিন্তু বেবি কনসেপ্ট হচ্ছে না কেন একটু মানে এমনিতে কি আপনি যাদেরকে দেখিয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ওনারা কি কোনো সমস্যার কথা বলেছেন? না, ওনার ফার্স্ট আমার পিরিয়ড হচ্ছিল না, তো আমার ল্যাপারোস্কোপি করার পর এখন পিরিয়ড ঠিক মতো হচ্ছে, কিন্তু ল্যাপারোস্কোপি হয়ে গেছে 10 মাস হয়ে গেছে, কিন্তু এখন আমার মানে বেবি কনসেপ্ট হচ্ছে না। আচ্ছা, জি। আচ্ছা, ধন্যবাদ। এখন উনি যেহেতু ল্যাপারোস্কোপি করেছেন, তার মানে উনি চিকিৎসার মধ্যেই আছেন। হ্যাঁ, 8 বছর ল্যাপারোস্কোপি করে কি করেন? আচ্ছা, এটা আমি ওনার যেটা সমস্যা মনে হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা আচ্ছা। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যেটা হয় যে মেনস্ট্রুয়েশনটা রেগুলার হচ্ছে না, অনেকের দেখা যাচ্ছে 2 মাস 3 মাস বন্ধ থাকছে। হ্যাঁ, এটা কিন্তু আজকাল খুব কমন একটা সমস্যা। আগে এত বেশি হতো না, কিন্তু ইদানিং প্রায় দেখা যায় যে হ্যাঁ মাসিক বন্ধ আছে আমার, 2 মাস পর পর হচ্ছে, 3 মাস পর পর হচ্ছে, বা ওষুধ না খেলে হচ্ছে না। এবং উনার ল্যাপারোস্কোপি করেছেন, মানে ওখানে ওভারিয়ান সিস্ট ছিল, পলিসিস্টিক ওভারিয়ান ওভারি ছিল, তো সিস্টগুলোকে ড্রিলিং করে দেওয়া হয়েছে, এই কারণে ওনার মেনস্ট্রুয়েশনটা রেগুলার হচ্ছে। এখন ওনাকে তো ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, মানে যেটা ওভামটা যেন ঠিক মতো ফুটে, হ্যাঁ প্রেগন্যান্সি যাতে হয়, সেটা করতে ওনাকে আসলে কারো আন্ডারে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, এখন যেহেতু উনি ল্যাপারোস্কোপি করেছে ইদানিংয়ে, তাহলে উনি ওষুধের মাধ্যমে, ইনজেকশন ওষুধের মাধ্যমে আরো 1 বছর এরকম ট্রাই করতে পারে, করে তারপর যদি না হয় তাহলে পরবর্তী ধাপে তাকে যেতে হবে। আচ্ছা, তো আমরা যে প্রশ্ন, তবে ওনার বয়স তো খুব বেশি না, তারপর অবশ্য 8 বছর হয়ে গেছে বিয়েতে, তো একটু একটু সিরিয়াসলি দেখতে হবে। আমার যে প্রশ্নগুলো ছিল যে হিমোগ্লোবিন দেখেন, আল্ট্রাসোনোগ্রাম করেন, এগুলি বা ব্লাড গ্রুপিং, এগুলো কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, ব্লাড গ্রুপের ব্যাপারটা হচ্ছে গর্ভধারণের পরপরই আপনারা এগুলো দেখে থাকেন। ব্লাড গ্রুপের ব্যাপারটা হচ্ছে আমাদের অধিকাংশ 90% কেসেই মায়েদের ব্লাড গ্রুপ পজিটিভ, তো সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু কারো যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয়, তাহলে সে প্রেগন্যান্সি অবস্থায় যদি তার ব্লিডিং হয়, হ্যাঁ, অথবা তার ডেলিভারির পরে, অবশ্যই একটা ওই যে এনটিডি যেটা আমরা বলি, এনটিডি দিয়ে নিতে হবে মাকে, একটা ইনজেকশন দিতে হয় মাকে। যদি তার 3 মাসের সময়ও ব্লিডিং হলো, অনেকের 3 মাসের সময় ব্লিডিং হচ্ছে অত খেয়াল করলো না, বা 5 মাসের সময় ব্লিডিং হলো, অল্প একটু 1 দিন 2 দিন ব্লিডিং হলো, খেয়াল করলো না, কিন্তু এটা যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, তাহলে অবশ্যই তাকে সঙ্গে সঙ্গে মাকে এনটিডি দিতে হবে, না হলে তার পরবর্তী বাচ্চার ক্ষেত্রে, এই বাচ্চা ঠিক আছে, দিস বেবি ইজ অলরাইট, হ্যাঁ, কিন্তু পরবর্তী বাচ্চার ক্ষেত্রে, সেকেন্ড বাচ্চা বা থার্ড বাচ্চার ক্ষেত্রে বাচ্চা এফেক্টেড হবে। এই কারণে ব্লাড গ্রুপটা জানা থাকা দরকার। আর হিমোগ্লোবিনটা জানা থাকতে হবে তার রক্ত স্বল্পতা আছে কিনা। আমাদের দেশে 10 গ্রাম % হিমোগ্লোবিন থাকলে এটা ঠিক আছে, যদিও নরমালি আমরা 12 to 14 বলি, কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে 10 গ্রাম % 10 থাকলে অলরাইট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর আল্ট্রাসোনোটা যেটা হলো, এখন আমাদের অনেকেই দেখা যায় যে আল্ট্রাসোনোর মাধ্যমে ছেলে না মেয়ে হবে, এইটা একটা দেখার খুব টেন্ডেন্সি থাকে, এই কারণে তারা 7 মাস পার হওয়ার পরে গিয়ে আল্ট্রাসোনোটা করে। আমরা যতই বলি একটু প্রথম দিকে একটা আল্ট্রাসোনো করার জন্য, কিন্তু করবে না। কিন্তু গর্ভস্থ শিশুর জন্মগত কোনো ত্রুটি আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা, এটা কিন্তু আমাদেরকে 3 মাসের মধ্যে একটা আল্ট্রাসোনো থাকতে হবে। 4 মাস, হ্যাঁ, 3 থেকে 4 মাসের মধ্যে একটা আল্ট্রাসোনো থাকতে হবে। থাকলে আমরা সব কয়েকটা জিনিস দিক দিয়ে আমাদের খুব লাভ হয়, এটা মানে আমাদের সবারই জানা উচিত। 4 মাসের মধ্যে একটা আল্ট্রাসোনো থাকলে তার ডেলিভারি ডেটটা কবে, সে যদি হিসাবে কোনো গোলমাল করে, তাহলে কিন্তু আমরা আল্ট্রাসোনোর হেল্পে পাচ্ছি। কিন্তু পরে যখন বাচ্চা ম্যাচিউরড হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর আল্ট্রাসোনোর মাধ্যমে ওইভাবে ডেটটা কনফার্ম হওয়া যায় না। আর একটা হচ্ছে বাচ্চার কোনো ত্রুটি আছে কিনা, সেটাও কিন্তু 4 মাসে বোঝা যাবে। আর একটা হচ্ছে যদি বাচ্চার প্লাসেন্টা, বাচ্চার ফুল যদি নিচে থাকে, সেটাও আল্ট্রাসোনোতে বোঝা যাবে। মানে আমি যেটা বলবো 4 মাসের মধ্যে একটা আল্ট্রাসোনো থাকতে হবে। মানে এটার জন্য আপনি বুঝতে পারবেন যে অনাগত শিশুটা কতটা নিরাপদে ভূমিষ্ঠ হবে, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য এগুলি দরকার। হ্যাঁ, বাচ্চাটা একই সাথে বাচ্চাটা যাতে সঠিকভাবে বেড়ে ওঠে, সুস্থভাবে বেড়ে ওঠে, এবং মাও যাতে সুস্থ থাকে। শেষের দিকে গিয়ে তো আল্ট্রাসোনো করতেই হবে, লাস্ট ট্রাইমেস্টারে গিয়ে, ডেলিভারির 15 দিন আগে, তখন গিয়ে একটা করতে হবে, কিন্তু প্রথম দিকেও একটা আল্ট্রাসোনো থাকতে হবে। আচ্ছা, আরো একজন দর্শক আছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। হ্যালো, কে বলছেন, কে আছেন? হ্যালো, জি বলুন। আমি প্রথম আপনার পিল খাইতাম 2-3 বছর, তখন আমার মেন্স ঠিক মতো হইতো, কিন্তু পিল বন্ধ করে দিলে আমার মেন্স হয় না। জি, আজকে 4 মাস ধরে হয় না, কিন্তু আমি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু হইতেছে না। এটা জি, কিন্তু আপনার এখন বয়সটা কত বলবেন? 20। আপনার বয়স? 20। 20। ধন্যবাদ।
মানে একই ধরনের আচ্ছা, সমস্যা? একই ধরনের সমস্যা আমি যেটা বললাম এটা খুব কমন একটা, আমরা যেটা প্রাইভেট প্র্যাকটিসেও বা আমরা হাসপাতালেও যেটা দেখি যে আমাদের কাছে অনেক রোগী কিন্তু আজকাল এমনকি 16-17 বছরের মেয়েরাও আসে যে আমার মেনস্ট্রুয়েশন বন্ধ থাকছে, আমার ওজন বেড়ে যাচ্ছে, ওয়েট গেইন করছে। এখন এটা হয় কি আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা রেটটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, এখন যেটা হচ্ছে মানে এভাবে মাসিক বন্ধ থাকলে, মেনস্ট্রুয়েশন বন্ধ থাকলে সে যে সরাসরি এফেক্টেড হচ্ছে তার যে খুব বড় কোনো হেলথ ডিসঅর্ডার হবে, শারীরিক কোনো বড় সমস্যা হচ্ছে না, বড় সমস্যা হবে না, জাস্ট ওয়েট গেইন সে যদি এটা কন্ট্রোল করতে পারে। কিন্তু যেটা মেইন প্রবলেম হয়ে যায় প্রেগন্যান্সি আসতে দেরি হয়। এখন এটা আসলে তাকে ওষুধ খেতে হবে, ওভুলেশন ইনডিউসিং ওষুধ খেতে হবে। এগুলো আবার দেখা যায় কি ওভুলেশন ইনডিউসিং জাস্ট কিছু ট্যাবলেট আছে, এগুলো খেলে কিন্তু সহজে প্রেগন্যান্সি চলে আসে। 70% কেসেই দেখা যায় যে কোনো বড় কোনো স্টেপে যেতে হয় না। এভাবে যাদের পিসিও থাকে এই ক্লোমিফেন বা এখন যেটা লেট্রোজল এগুলো পাওয়া যায়, এগুলো খেলেই কিন্তু দেখা যায় যে প্রেগন্যান্সি চলে আসে। তো তাহলে সে যেহেতু অনেকদিন ধরে ট্রাই করছে, তাহলে তাকে একজন গাইনি বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে। আসলে এইভাবে যাদের দেখা যায় যে 3-4 মাস মাসিক হয় না, তাদের ক্ষেত্রে আসলে ওভুলেশন ইনডিউসিং ওষুধ খেতে হবে প্রেগন্যান্সির জন্য। মানে প্রতিনিয়ত বা একটা পর্যবেক্ষণের মধ্যে থেকে ওষুধ গ্রহণ করে এটার ব্যবস্থা নেওয়া উচিত। এটা ওষুধ খাওয়া খুব একটা জটিল কিছু না, প্রেসক্রিপশন দিয়ে দিবে। ওভুলেশন ইনডিউসড ড্রাগের কথা বললেন, সেই ওষুধগুলি খেলে প্রেগন্যান্সি হওয়ার চান্স 70% কেসে দেখা যায় যে প্রেগন্যান্সি চলে আসে। তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওষুধে হচ্ছে না, তখন আর একটু ফার্দার স্টেপে যেতে হয়। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ আরো একজন দর্শক আছেন, দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি তো ম্যাডামের সাথে কথা বলছি। জি ম্যাডাম শুনছেন তো, বলুন আপনি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা আমি রাজশাহী থেকে বলছি, রাকিব বলছিলাম। জি আপনার প্রশ্নটা করুন। আমার বিয়ের বয়স 2 বছর, প্রথম বাচ্চাটা কনসেপ্ট করার পর নষ্ট হয়ে যায়, এরপর আর বাবু আসছে না এবং মিনিসটা এই ইরেগুলার হচ্ছে। আমি একজন গাইনি বিশেষজ্ঞের সাথে দেখাচ্ছি, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না এবং মাঝে মাঝে বুকের ভিতর পেন করছে। এখন কি করণীয় আছে ম্যাডাম একটু বলতেন। জি ভাই রাকিব সাহেব, আপনার প্রথম বেবিটা যখন অ্যাবর্শন হয় আপনাদের, সেটা কত মাস বয়সে হয়েছিল? 3 মাস। 3 মাস। আচ্ছা, আপনার স্ত্রীর বয়স এখন কত? 21 বছর। 21 বছর, জি। আচ্ছা, এখন ওনার যেটা সমস্যা বলে একটা বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে, এটা আসলে আমাদের একটা দম্পতির জন্য যখন প্রথম প্রেগন্যান্সিটা অ্যাবর্শন হয়ে যায় তার জন্য মেন্টালি অনেক এফেক্ট করে। কিন্তু আমরা চিকিৎসকরা যখন রোগী দেখি, আমাদের কাছে কিন্তু অনেকেই আসে প্রথম প্রেগন্যান্সি অ্যাবর্শন হয়ে গেছে, পরবর্তীতে কিন্তু তারা ইজিলি তাদের প্রেগন্যান্ট হচ্ছে, সন্তান ধারণ করছে। হ্যাঁ, তো এটা নিয়ে খুব যে ডিসহার্টেন হওয়ার কথা তা না। একটা প্রেগন্যান্সি বাচ্চার কারণেও অ্যাবর্শন হয়ে যেতে পারে, বাচ্চার হয়তো তেমন কোনো ত্রুটি ছিল সেই কারণে হয়ে যেতে পারে, যে কোনো ইনসিডেন্টাল কারণে হতে পারে। তবে 3টা বা তার অধিক যদি পরপর অ্যাবর্শন হয়ে যায়, তখন কিন্তু এটা চিন্তা করতে হবে কেন অ্যাবর্শন হচ্ছে। তো এইটা একটা যেহেতু অ্যাবর্শন হয়েছে, এটা নিয়ে ওনার খুব একটা ডিসহার্টেন হওয়ার সেরকম ব্যাপার নাই। কিন্তু উনি যেটা প্রেগন্যান্সি নিতে চাচ্ছেন, এখন বললেন যে মাসিকটা অনিয়ম হয়ে গেছে, মেনস্ট্রুয়েশন যদি অনিয়ম হয় তাহলে ওনাকে 3 মাস মেনস্ট্রুয়েশনটা রেগুলার করতে হবে, করে তারপর প্রেগন্যান্সি ট্রাই করতে হবে। যদি না আসে তাহলে তাকে ওভুলেশন ইনডিউসিং ওষুধ খেতে হবে। যেহেতু মেনস্ট্রুয়েশনের সমস্যা, তাহলে তাকে ওভুলেশন ইনডিউসিং ওষুধ খেতে হবে। আচ্ছা, আমাদের হাতে খুব একটা সময় নেই, আপনি একটু যদি সংক্ষেপে বলেন যে এই যে নিরাপদ মাতৃত্বের জন্য আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে অ্যান্টিনেটাল চেকআপগুলো কিরকম হওয়া উচিত এবং ঠিক মানে প্রসবের বা ডেলিভারির আগের সময়গুলোতে কি কি ব্যবস্থা নেওয়া উচিত, একটু যদি সংক্ষেপে। আচ্ছা, আমি সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে, একজন মা বা যে বাচ্চা নেওয়ার কথা চিন্তা করছে, তার যখন মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা মিস হবে, প্রথম মাসিকটা হলো না, তার 10 থেকে 12 দিন পরে সে একজন চিকিৎসকের সাথে দেখা করবে। দেখা করে তারপর উনি প্রস্রাব পরীক্ষা চেক করলো, ইউরিন চেক করলো অথবা আল্ট্রাসাউন্ড করলো, যে সেভাবে সে প্রেগন্যান্সিটা কনফার্ম হলো। প্রেগন্যান্সি কনফার্ম হলে তাকে কিছু আমরা ANC 6 বলি, যে কিছু অ্যান্টিনেটাল ইনভেস্টিগেশন আছে, ডায়াবেটিস আছে কিনা, ব্লাড গ্রুপটা কি, VDRL, HbA1c, ইউরিনারি, এই কিছু পরীক্ষা করে নিবে, একটা আল্ট্রাসাউন্ড করে নিবে। এই পরীক্ষাগুলো করে নিবে, তারপর সে মান্থলি ডাক্তার দেখাবে। এভাবে দেখাবে, অন্তত পক্ষে 5 থেকে 6 বার তাকে
চিকিৎসকের কাছে হ্যাঁ পুরো ডিউরিং সময়টার মধ্যে। প্রেগন্যান্সি যেতে হবে। এখন যেটা হলো লাস্ট মান্থে গিয়ে ডেলিভারি টাইমে তাকে জেনে রাখতে হবে আমার ডেলিভারি ডেটটা কবে, হ্যাঁ, এবং লাস্ট 1 মাসই কিন্তু তার জন্য খুব ভাইটাল পিরিয়ড। আগে অনেকের সময় দেখা যায় যে আগে খুব দেখালো সে শহরেই আছে, কিন্তু শেষ মাসে গিয়ে সে গ্রামে চলে গেল, মায়ের বাড়িতে চলে গেল, কিন্তু তখন আর ডাক্তার দেখাচ্ছে না, এটাই কিন্তু প্রবলেম হয়ে যায়। শেষ মাসটা তাকে অবশ্যই প্রতি 1 সপ্তাহ বা 10 দিন পর পর চিকিৎসকে দেখাতে হবে। আর কয়টা জিনিস একটু চিন্তা ভাবনা করে রাখতে হবে, তার যদি ব্লাড প্রেশার ধরা পড়ে 7 মাসের সময় বা 8 মাসের সময় বা 9 মাসের সময় ব্লাড প্রেশার ডায়াবেটিস আছে কিনা, এমনিতে নাই, কিন্তু ডিউরিং প্রেগন্যান্সি লাস্ট মান্থে গিয়ে ডায়াবেটিস ব্লাড প্রেশার যদি থাকে অবশ্যই এক্সট্রা কেয়ার নিতে হবে। আর যেটা হচ্ছে কয়েকটা জিনিস একটু আগে থেকে ঠিক করে রাখতে হবে, তার ডেলিভারিটা কোথায় করাবে, কোন হাসপাতালে করাবে, তার সাথে কে যাবে। মানে আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো আগে থেকেই বলা থাকে যে সিজারিয়ান লাগবে, কখনো হয়তো ইমার্জেন্সি লাগে। হ্যাঁ সেটা তো আছেই, চিকিৎসকের কাছে যাচ্ছে, কিন্তু অনেকে হয় কি দেখাচ্ছে না, কিন্তু ওই ব্যথা উঠলো তারপর কোথায় যাবে, কার কাছে যাবে ঠিক করা ছিল না। হ্যাঁ ঠিক করা ছিল না, তো কোথায় ডেলিভারি করাবে এটা যেন আগে ঠিক করে রাখে, এবং ওইভাবে লাস্টের 15-20 দিন যেন সে একটু চেক আপে থাকে। জি, ধন্যবাদ আপা আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য। আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে দেশে এবং বিদেশে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি কথা হচ্ছে যে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে মা হওয়াটা যে প্রক্রিয়ার মধ্যে একজন নারী মা হন সেটা খুব সহজসাধ্য বিষয় না, এবং সেক্ষেত্রে কিন্তু অনেক চড়াই উতরাই তাকে পেরোতে হয় এবং তারপরে কিন্তু একজন নারী মা হন। কাজে সেই বিষয়টার প্রতি আমাদের যেমন একটা সম্মান রাখতে হবে, ঠিক একইভাবে মা হওয়ার এই দীর্ঘ পরিক্রমায় মা যেসব কষ্ট সহ্য করেন সারা জীবনে, এবং শুধু মাতৃত্বই না একজন সন্তানকে লালন পালনের ক্ষেত্রে একজন মা যে ভূমিকা রাখেন, আমার মনে হয় যে সেটার তুলনা মায়ের তুলনা মাই, আমরা সবাই সেটা জানি, এবং এ কারণেই আমরা সবাই যেন আমাদের প্রত্যেকের মাকে যেন আমরা সম্মান করি, শ্রদ্ধা করি যার যার অবস্থান থেকে। তাহলে আমার মনে হয় যে আমাদের পরিবারটাও খুব সুন্দর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।